আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের অর্থনীতি বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ অস্থিরতার কারণে প্রচণ্ডভাবেই সংকটে ছিল। ২০২৫ সালে মুদ্রাস্ফীতি ৪০% ছাড়িয়ে গিয়েছিল। আর বর্তমানে ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্রের এই সংঘর্ষে সেটা আরও বড় প্রভাব ফেলেছে। বিশ্লেষকরা অনুমান করছেন এই যুদ্ধের কারণে ইরানের জিডিপি প্রায় ১০% সংকুচিত হবে। এটি স্যাংশনের কারণে আগে থেকেই সংকুচিত অর্থনীতির উপর অতিরিক্ত চাপ। যুদ্ধের কারণে ইরানের ভেতর অলরেডি খাদ্য মূল্যস্ফীতি প্রায় ১০৫% পর্যন্ত উঠে গেছে। আর সার্বিক মূল্যস্ফীতি শহরের ভেতর প্রায় ৬৯.৩%, আর গ্রামীণ এলাকায় এই পরিমাণটা প্রায় ৮৬.৫% ছাড়িয়ে গেছে। দেখুন, ইরানের অর্থনীতির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ চিন্তার বিষয় হলো তাদের মুদ্রা যে রিয়াল রয়েছে, ইরানি রিয়াল, তার অবমূল্যায়ন। এসব বলছে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের সময় $১ বিপরীতে ইরানের রিয়ালের মূল্য ছিল ৭০ রিয়ালের মতো। ২০২৬ সালের প্রথম দিকে সেটা প্রায় ২০,০০০ গুণ অবমূল্যায়িত হয়েছে। জানুয়ারি ২০২৬-এ যুক্তরাষ্ট্রের $১ বিপরীতে ইরানের রিয়াল প্রায় ১৫ লক্ষ রিয়ালের মতো ছিল, যেটা ৫% পিছিয়ে পড়েছিল ওই সময়। তবে যুদ্ধের আগে ফেব্রুয়ারির দিকে রিয়াল আরও পড়ে যায়, সেটা ১৭ লক্ষে গিয়ে দাঁড়ায়। যুদ্ধকালীন পরিস্থিতিতে এই পরিমাণ আরও খারাপের দিকে চলে গিয়েছিল। বর্তমানে যুদ্ধবিরতির অবস্থায় $১ বিপরীতে ১৫,৭৯,৫০০ রিয়ালের কাছাকাছি বর্তমানে রেট দাঁড়িয়েছে। বর্তমান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ সরাসরি ইরানের মুদ্রায় বড় ধরনের ধস ঘটায়নি। পূর্বে থেকেই সেটা ধারাবাহিকভাবে ছিল এবং অনেকটাই স্থিতিশীল যে নিম্ন পর্যায়ে সেটাই রয়েছে। তবে আশঙ্কা হচ্ছে যে দীর্ঘকালীন যুদ্ধ যদি চলে তাহলে এই মুদ্রার আরও বেশি অবমূল্যায়ন হতে পারে। আর এক্ষেত্রে ইরানের শুধু মিসাইল তৈরি বা বিভিন্ন ধরনের আক্রমণের কৌশলই নয়, তাদের মুদ্রার যে চাহিদা রয়েছে, মান রয়েছে, তা ঠিক রাখা এবং মূল্যস্ফীতি কন্ট্রোল করাও একটা বড় বিষয়। কারণ দীর্ঘকালীন যুদ্ধে যদি মুদ্রার মান ঠিক না রাখা যায়, অভ্যন্তরীণ সংকট তৈরি হতে পারে। আর এক্ষেত্রে ইরানের একটি ঐতিহাসিক কৌশল রাশিয়ার মতো খেলার মাঠে ইরানকে আবার শক্তিশালী করে তুলছে। দেখুন, যুদ্ধবিরতির পরপরই যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছে তাদের ২টি যুদ্ধ জাহাজ সি মাইন অপসারণ করে হরমুজ প্রণালী অনেকটাই উন্মুক্ত করে দিয়েছে। তবে বাস্তবতা হলো যে এখনও হরমুজ প্রণালী পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে রয়েছে ইরানের। খুব যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো এটি নিশ্চিত করছে। আর ঠিক এমতো অবস্থায় ইরান সুনিশ্চিত করেছে অবশ্যই হরমুজ প্রণালী যুদ্ধকালীন পরিস্থিতি বা যুদ্ধবিরতির পরিস্থিতি যেই সময় হোক না কেন, তা পাড়ি দিতে হলে ইরানকে টোল দিতেই হবে, অর্থ পরিশোধ করতেই হবে। এক্ষেত্রে পূর্বে ইরান অনেকটা নিয়ম করেছিল যে অবশ্যই যেই সকল জাহাজগুলো তাদের তেলের মূল্য ইয়েনে পরিশোধ করেছে তারাই কিন্তু যেতে পারবে এবং ইয়েনেই টোল দিতে হবে। তবে ইরান নিজের অর্থনৈতিক কৌশল এখানে পরিবর্তন করে নিজের মুদ্রাকে শক্তিশালী করার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে। ইরান সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে যে $2 মিলিয়ন পেমেন্ট করা হতো সরাসরি টোল আদায়ের অংশ হিসাবে, এটি এখন ইরানের মুদ্রায় পরিশোধ করতে হবে। প্রথমে বিদেশি কোম্পানিগুলোকে ইরানের স্টেট ব্যাংক থেকে ইরানের যে মুদ্রা রয়েছে রিয়াল, তা ক্রয় করতে হবে ডলার বা অন্যান্য মুদ্রা দিয়ে। তারপর সেই মুদ্রা দিয়েই কিন্তু ইরানের মুদ্রা দিয়েই টোল পরিশোধ করতে হবে। আর এটি কৃত্রিমভাবে এই ইরানি মুদ্রার যে ফল রয়েছে বা নিম্নগামিতা রয়েছে তা উপরের দিকে উঠিয়ে আনবে, যেমনটা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় করেছিল। দেখুন, ২০২২ সালের দিকে যখন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হয়, ঠিক তখন কিন্তু রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা, তাদের $৩০০ বিলিয়ন বিদেশি মুদ্রার যে রিজার্ভ ছিল তা ফ্রিজ করা এবং যেই সুইফট কোড সিস্টেম ছিল সেখান থেকে বাদ দেওয়া, এই সকল কিছু রাশিয়ার যে রুবেল রয়েছে তার ব্যাপক দরপতন শুরু করে। প্রায় ৩০% দরপতন সাথে সাথে কিন্তু অনেকটা হয়ে যায়। এরপর মিস্টার পুতিন হঠাৎ করেই ঘোষণা দেন যে এখন থেকে ইউরোপ বা অন্যান্য দেশের রাশিয়ার গ্যাস এবং তেল ক্রয় করতে হলে অবশ্যই ডলারের পরিবর্তে তাদের স্থানীয় রুবেলে তার মূল্য পরিশোধ করতে হবে। আর এতে করে কিন্তু ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশ রাশিয়ার রুবেল ক্রয় করতে বাধ্য হয়। আর এটি ৮০% বিদেশি মুদ্রাকে সরাসরি রুবেলে কনভার্ট করতে বিদেশিদের বাধ্য করে। রাশিয়ার এই কৌশল দীর্ঘকালীন যুদ্ধের যে অর্থনৈতিক স্ট্যাবিলিটি রয়েছে এবং মুদ্রার দরপতন ঠেকানোর ক্ষেত্রে খুবই
কার্যকরী কৌশল হিসাবে প্রমাণিত হয়েছিল, যা এখনও কিন্তু ডলারের বিপরীতে রাশিয়ান মুদ্রাকে শক্তিশালী অবস্থানে রেখেছে। ইরান এইবার সেই ঐতিহাসিক কৌশলই ব্যবহার করতে যাচ্ছে। 2 মিলিয়ন মার্কিন ডলার প্রতিটি জাহাজকে টোল দিতে হতে পারে এবং সেটি সম্পূর্ণভাবে দিতে হবে ইরানের রিয়েলের মাধ্যমে। বিদেশি কোম্পানিগুলোকে, বড় বড় শিপিং কোম্পানিগুলোকে ইরানের যে ন্যাশনাল ব্যাংক রয়েছে সেখানে অ্যাকাউন্ট খুলতে হবে, সেখানে ডলার বা অন্যান্য মুদ্রা জমা করে ইরানের মুদ্রা ক্রয় করে সেই মুদ্রা দিয়ে পেমেন্ট করতে হবে। আর এই কারণেই কিন্তু এই ঘোষণার সাথে সাথেই ইরানি মুদ্রার যে দরপতন রয়েছে সেটা অনেকটাই কমে গেছে। আর যত দ্রুত গতিতে এটা ধাপে ধাপে বাস্তবায়িত হবে, তত দ্রুত গতিতেই কিন্তু ডলারের বিপরীতে এই ইরানি মুদ্রার রিয়ালের যে অবস্থান সেটা আরও জোরালো হবে। দেখুন, প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে পূর্বে প্রায় 140 থেকে 150টি পর্যন্ত জাহাজ যেত, যেটা বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে হয়তো কিছুটা কমে এসে 70 থেকে 80টি পর্যন্ত সর্বোচ্চ হতে পারে, কারণ এখানে বিভিন্ন ধরনের সি মাইনের জটিলতা রয়েছে। যদি 70 থেকে 80টি জাহাজও এই হরমুজ প্রণালী পাড়ি দেয় টোল দিয়ে, সেটা ইরানি মুদ্রায়, সেটাও কিন্তু ইরানের অর্থনীতিকে দীর্ঘকালীন যে স্ট্যাবিলিটি তা ক্ষেত্রে অনেকটাই সহযোগিতা করবে এবং একটা কৃত্রিমভাবে রপ্তানির যে ভাব রয়েছে সেটাও তৈরি করবে। দেখুন, ইরানের রিজিম চেঞ্জ বা ক্ষমতা পরিবর্তনের জন্য ইরানের ভেতর অভ্যন্তরীণভাবে প্রতিবাদ প্রোটেস্ট তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। ইরান এখানে অভিযোগ করেছে, যেটা যুদ্ধকালীন পরিস্থিতির আগেই শুরু হয়। তারপর ইরানের একেবারে প্রথম সারির নেতৃত্বের উপর হামলা করে তাদের নিবৃত্ত করেছে যুক্তরাষ্ট্র। লাগাতার 1 মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলেছে, তারপরও কিন্তু ইরানের ক্ষমতার পরিবর্তন হয়নি। রিজিম চেঞ্জের যে উচ্চবিলাসী স্বপ্ন ছিল যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি। ঠিক এমতো অবস্থায় আশা ভরসার একমাত্র জায়গা ছিল ইরানের অর্থনৈতিক ধস। যদি মুদ্রার মূল্য পড়ে যায় এবং মূল্যস্ফীতি বাড়তে থাকে, জনগণ কিন্তু আবার সাপোর্ট দেওয়ার পরিবর্তে ইরানের সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। আর এই কৌশল বাস্তবায়নের জন্য স্যাংশন বা বিশ্ব অর্থনীতি থেকে বাদ দেওয়া ছিল কৌশল। তবে ইরানের এই নতুন রিয়েলের মাধ্যমে টোল প্রদানের কৌশল সরাসরি সেই কৌশলকে ব্যর্থ করে দিতে পারে। আর এই জন্যই ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়েছেন, যেই দেশের যেই জাহাজই হোক না কেন, হরমুজ প্রণালীতে যদি ইরানকে টোল দিয়ে বের হয় সেই জাহাজ আটক করো। ডোনাল্ড ট্রাম্পের এই হঠাৎ বড় ধরনের ঘোষণা এবং সিদ্ধান্ত নতুন করে হরমুজ প্রণালীতে আরও সংকট তৈরি করতে যাচ্ছে। দেখুন, হরমুজ প্রণালী দিয়ে যে জ্বালানি ব্যবস্থায় পৃথিবীর বিভিন্ন দেশ জ্বালানি আমদানি করে, তার একেবারে শীর্ষস্থানে রয়েছে এই যুক্তরাষ্ট্রের মিত্র দেশ জাপান, রয়েছে দক্ষিণ কোরিয়া বা ভারতের মতো দেশ। জাপান তার 95% জ্বালানি হরমুজ প্রণালীর মাধ্যমেই আমদানি করে। দক্ষিণ কোরিয়ারও প্রায় কাছাকাছি অবস্থা, ভারতেরও কিন্তু প্রায় একই ধরনের অবস্থা, প্রায় তারা 50% কাছাকাছি হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল আমদানি করে। এখন এই সকল দেশগুলো তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইরানের শর্ত মেনে যদি ইরানি রিয়ালে তাদের টোল দিয়ে জাহাজগুলোকে বের করে আর যুক্তরাষ্ট্র সেটা আটক করে, তাহলে সেটা মিত্রের সহযোগিতার পরিবর্তে মিত্রের বিরুদ্ধেই যুক্তরাষ্ট্রকে সাংঘর্ষিক অবস্থানে দাঁড় করিয়ে দেবে। সুতরাং দেখার বিষয় যে ইরানের এই কৌশলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে পাল্টা কৌশল নিয়েছে তা যুক্তরাষ্ট্রের জন্য সহায়ক ভূমিকা পালন করে নাকি আরও বেশি আত্মঘাতী ভূমিকায় নিয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।